আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আরশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। করোনায় আরও 197 জনের মৃত্যু, রোগী ছাড়ালো 14 লাখ। চিকিৎসা নিয়ে ভোগান্তি, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন স্বজনরা। রাজধানী ফিরেছে আগের রূপে, মাস্কবিহীন চলছে সাধারণ মানুষ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি বাড়াচ্ছে করোনার ভয়াবহতা। পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা, ঘটনাস্থল পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী। বারবার মানুষের হৃদয়ে আঘাত লাগছে। জামিন আবেদন নামঞ্জুর, পরিমণি ও রাজসহ 4 জন কারাগারে, কেউ আইনের ঊর্ধ্বে নয়, পুলিশ হলেও শাস্তি হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলছিলাম সংবাদ শিরোনামগুলো। সংবাদ এছাড়াও থাকছে মাই টিভির শুক্রবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবারে বিস্তারিত। আর শুরুতেই করোনা প্রসঙ্গ। দেশে করোনার সংক্রমণে গত 24 ঘন্টায় 197 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 8,465 জন। নতুন শনাক্তদের নিয়ে দেশে করোনা রোগী 14 লাখ ছাড়ালো। শুক্রবারের আগে টানা 20 দিন করোনায় দৈনিক মৃত্যু 2 শতাধিক ছিল। তবে করোনার মৃত্যু ও রোগী শনাক্ত আগের দিনের তুলনায় কমেছে। আগের দিন 215 জনের মৃত্যু এবং 10,126 জনের করোনা শনাক্ত হয়েছিল। গত 24 ঘন্টায় 40,641 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 20.83%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 14,05,333 জন। মোট মৃত্যু হয়েছে 23,810 জনের। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 78 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। তারপর চট্টগ্রামে মারা গেছেন 53 জন ও খুলনা বিভাগে 18 জন, বাকিরা অন্যান্য বিভাগের। কমছে না করোনা রোগীদের দুরবস্থা। একদিকে শয্যা ও অক্সিজেন সংকট, অন্যদিকে বিভিন্ন জেলা থেকে আসা রোগীর চাপ। ফলে রোগী নিয়ে স্বজনরা ছুটোছুটি করছেন রাজধানীর এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। তবে যারা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তাদের চোখে মুখে স্বস্তির ছাপ। করোনা মহামারীর মধ্যে ডেঙ্গু থেকেও সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। এ চিত্র রাজধানীর বিভিন্ন হাসপাতালের। ছুটির দিনেও করোনা ও ডেঙ্গু নিয়ে দুশ্চিন্তায় স্বজনরা। করোনার সংক্রমণ বৃদ্ধি পায়, রাজধানীর বাইরে থেকেও রোগী আসছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ডেঙ্গু। শয্যা না থাকায় এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন তারা। অবস্থা তো আশঙ্কাজনক অবস্থা থেকে এখানে আনাছে। অক্সিজেন ছাড়া শ্বাস নিতে পারে না, অ্যাম্বুলেন্স দিয়া অক্সিজেন লাগাইয়া ঢাকা কুর্মিটোলা হসপিটাল পাঠাইছে। ওইখানে একদিন রাখা সরওয়ার্দী হসপিটাল পাঠাইছে হৃদরোগের হাসপাতালে। করোনা টেস্ট করে পজিটিভ হয়েছে, এখন পাঠাইছে গতকালকে এই জায়গায়। জেলা হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা না পেয়ে অনেকেই হয়েছেন ঢাকামুখী। কিন্তু রাজধানীর হাসপাতালগুলোতে রয়েছে শয্যা সংকট। যদি এখান থেকে যদি কোনো সিটের ব্যবস্থা হয় আমরা ভর্তি করাতে চেষ্টা করব। বড় ভাইয়ের শ্বাসকষ্ট ছিল, প্লাস তার বুকে একটা চাপ ছিল আর কি। সেই জন্য আমরা এখান থেকে সরাসরি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা নিয়ে আসি এখানে। করোনা ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিলেন আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন। ডেঙ্গু এবং করোনা একসঙ্গে দুটো যদি বাড়তে থাকে তাহলে তো খুবই মুশকিল। ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য হাসপাতালে আসা দরকার। অনেকে করোনা রোগে সংক্রমিত হওয়ার ভয়ে হাসপাতালে আসতে চাচ্ছেন না, কিন্তু ডেঙ্গু রোগী যদি তাদের অবস্থা খারাপ হয়ে থাকে, তাদের যদি বিপজ্জনক চিহ্ন দেখা দেয় শরীরে ডেঙ্গুর পরে, তাকে অবশ্যই হাসপাতালে আসতে হবে। ডেঙ্গু সংক্রমণটা শহর ছাড়িয়ে আমাদের শহরের বাইরেও কিন্তু শহরের মতো অবস্থা হয়েছে, যেখানে পাকা দালান কোঠা আছে, পাকা রাস্তাঘাট আছে, সেখানে বৃষ্টির পানি জমে সেখানে এডিস মশা জন্ম নিতে পারে। কাজে রোগীর সংখ্যা কিন্তু বাড়ার একটা আশঙ্কা আছে, এবং রোগীর সংখ্যা বাড়লেও তাদের মধ্যে যারা খুব জটিল অবস্থায় পড়েন, বিশেষ করে সঠিক সময় চিকিৎসা যদি না দেন, তাহলে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে। এস.এম. খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। কঠোর লকডাউন শিথিল করার সঙ্গে সঙ্গেই রাজধানীর রাজপথে ফিরেছে আগের চেহারায়। গণপরিবহন, পথচারী, ব্যবসায়ী কারো মধ্যেই নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। উল্টো অধিকাংশ মানুষ রাস্তায় নেমেছে মাস্ক ছাড়াই। হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার কমেছে আশঙ্কাজনকভাবে। অবস্থা দৃষ্টে মনে হয় করোনা কখনোই ছিল না বাংলাদেশে। আর জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু।
পকেটে ছিল, ওই জন্য বাইর করতে মনে ছিল না। বাসায় রাখাছে, আনতে মনে ছিল না। বিধিনিষেধ মনে নেই নাকি খামখেয়ালিপনা, যেটাই হোক কঠোর লকডাউনের পরে রাজধানী ফিরেছে আগের রূপে। ছুটির দিনে সড়কপথে মানুষের আনাগোনা কম, যারা বের হলেন বেশিরভাগ ক্ষেত্রে তাদের দেখা গেছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই। দোকানে কাজ করতে এসে গাই মারি যাচ্ছি, তো তার জন্য মাস্ক হয়েছে। দোকান বন্ধ, ভিতরে মাস্ক। ওনারা বলছে যে যেখানে পাইবেন পাইলে থামাবেন স্যার। আমার আসিল আর পড়ে গেছে। সামাজিক দূরত্বের তো বালাই নেই, বরং অনেককেই দেখা গেছে বেপরোয়াভাবে মাস্ক ছাড়াই চলাচল করতে। এত করোনা এই মধ্যে আপনি রাস্তায় বেরোতে মাস্ক নেই আপনার কেন? মাস্ক আমি তো এই মাস্ক পরে গেছে, ছিঁড়ে গেছে। মাস্ক নাই কেন মুখে? লিফটে কাজ করতেছি, লিফটে লোক আটকা পড়ছে, এই জন্য আর কি গেছি হচ্ছে দোকানে, বেশি বউ আইছে বিরিয়ানি মশলা কেনার জন্য, এই জন্য এখন মাস্কটা করতে পারি না। আমি এই মাত্র চা খাওয়ার জন্য মাস্কটা খুলে পকেটে নিয়েছি। রাজধানীর সড়কে বিধিনিষেধ মানানোর মতো কেউ নেই, তাই তো গণপরিবহন চলাচলে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। মাস্ক পরেন না কেন ভাই? মাস্কটা আমার আর মাস্কটা পরে গেছে। আপনি মাস্ক পরেন না কেন ভাই? মাস্কটা মাত্র খুললাম। আমরা ছিল দোকানে কাজ করে, তো গোডাউন থেকে ওটা নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, নগরীর অলিগলি সবখানেই যে যার ইচ্ছা মতো ঘুরে ফিরছেন, নেই সংক্রমণ রোধে এতটুকু সচেতনতা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবারে পদ্মা সেতু প্রসঙ্গ। 4 দিনের ব্যবধানে পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আবারও ধাক্কা দিয়েছে একটি ফেরি। সকাল 6:45টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে কাকলি নামের ফেরিটি তীব্র স্রোতের নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিলারে ধাক্কা দেয়। এর আগে সোমবার একই পিলারে ধাক্কা দেয় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের রোরো ফেরি। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, আগের ধাক্কা দেওয়ার ঘটনায় খুঁটির পাইল ক্যাপের কিছু কংক্রিট উঠে গেছে, এতে সেতুর কোনো ক্ষতি হবে না। এর আগেও 4 বার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। এসব ঘটনায় থানায় জিডি তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়। পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা লাগার বিষয়ে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই সেতু মানুষের জাতীয় সম্পদ এবং এই ঘটনায় মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে। বিকেলে মাওয়া প্রান্তে পদ্মা সেতু নির্মাণ কাজ পরিদর্শনকালে এই কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, অতীতে পদ্মা সেতু নিয়ে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও এই সেতুর পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র লেগেই আছে। আমরা বাংলাদেশের মানুষ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশত্ব শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু আজকে বাস্তবতা নিয়েছে এবং এটা উদ্বোধনের। এদিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতুর কোনো জায়গায় ধাক্কা লাগলে বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত লাগে। যদিও এ ধরনের ধাক্কায় সেতুর কোনো ক্ষতির আশঙ্কা নেই, তারপরও বারবার আঘাতে মানুষের হৃদয়ে ক্ষত সৃষ্টি হচ্ছে। দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে পদ্মা সেতু এলাকা পরিদর্শন করেন তিনি। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আগামী বছর সেতু উদ্বোধন শেষে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। পদ্মা সেতুতে আঘাতের ঘটনা আমাদের সাধারণ মানুষের কাছে অপরাধী করে দেওয়া হচ্ছে। এ ঘটনা যেন বারবার না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আমরা আশা করি আগামী বছর এটা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে এবং উদ্বোধন হবে। কাজেই পদ্মা সেতুর কোনো জায়গায় আঘাত আসলে বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত হয়। কাজে আমাদের এটা, যদিও এই ধরনের আঘাতে পদ্মা সেতুর ন্যূনতম কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবারে অন্যান্য প্রসঙ্গ। জামিন আবেদন নামঞ্জুর করে চিত্রনায়িকা পরিমণিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। 2 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে মাদক মামলায় জামিন চেয়ে আবেদন করেন তিনি। একই মামলায় পরিমণির সহযোগী আশরাফুল ইসলাম দীপুকেও কারাগারে পাঠানো হয়। এদিকে মাদক মামলায় 2 দিনের রিমান্ড শেষে প্রযোজক নজরুল ইসলাম রাজ ও সহযোগী সবুজ আলীর করা জামিন আবেদনও নামঞ্জুর করেছেন আদালত। এসএমআর রিপোর্ট। মাদক মামলায় দ্বিতীয় দফায় 2 দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরিমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে শুক্রবার আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী পরিমণির জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। যেহেতু এই যে মামলাটা এখনো তদন্তাধীন আছে, এখন তাকে জিজ্ঞাসাবাদ করেছে এই মামলার যে তদন্তকারী কর্মকর্তা,
এবং তার বিরুদ্ধে অনেক বক্তব্য এসছে, যেগুলো এখন যাচাই বাছাই চলছে। কারণ এখনও যেহেতু মামলাটা তদন্তের দিন আছে, এই পর্যায়ে যেহেতু একটু মারাত্মক ধরনের মাদক তার কাছে পাওয়া গেছে, এই পর্যায়ে আমরা জামিনের বিরোধিতা করেছি এবং আদালত সন্তুষ্ট তাদের জামিন নামঞ্জুর করেছে। আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন পরিমণি প্রতিহিংসার শিকার। আপনারা শুনেছেন, উনি বলেছেন যে আমি প্রতিহিংসার শিকার, আমি ষড়যন্ত্রের শিকার। এটা থেকে আপনারা বুঝতে পারবেন, দেশের মানুষ বুঝতে পারবে, তদন্তকারী কর্মকর্তা বুঝতে পারবে, সাক্ষী বুঝতে পারবে, যারা সংশ্লিষ্ট আছে তারা সবাই জেনে গেছেন। একই দিন মাদক মামলায় 2 দিনের রিমান্ড শেষে প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর জামিনও নামঞ্জুর করেছেন আদালত। এর আগে গত 10 আগস্ট তাদের বিরুদ্ধে মাদক মামলায় 2 দিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। SM আরিফ, মাই টিভি, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। পুলিশ বাহিনীর যেসব সদস্য বিভিন্ন অপরাধে নিজেদের জড়িয়েছেন, তদন্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, সবাই বিচার হচ্ছে, পুলিশ সদস্যদের বিচার হচ্ছে এবং পুলিশের অফিসাররা এখনো কয়েকজন বিচারাধীন রয়েছে, সেটাও আপনারা জানেন। ম্যাক্সিমাম পুলিশ সদস্য আজকে আমি মনে করি তারা তাদের দায়িত্ব পালন করছে বলেই আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। ভিআইপিদের নম্বর সংগ্রহ করে অ্যাপের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতো ছেলে, আর বাবা নারী কণ্ঠে কথা বলতেন। আলাপের এক পর্যায়ে সুযোগ বুঝে অসুস্থতা সহ নানা সমস্যার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নিতেন অর্থ। এমন প্রতারক বাবা ছেলেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বাবা ছেলে অভিনব কৌশলে আত্মীয়দের চিকিৎসার কথা বলে ফাঁদে ফেলতেন সমাজের বিত্তবানদের। প্রতারক আলী আকবরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। পুরুষ নায়ক সে যেটা করত, সে একটা নারী কণ্ঠ ধারণ করে হয়তো মেয়ের বাসায় TNT-তে ফোন করেছিলেন, ফোন থেকে তখন মেয়ের বাবা ধরেছে, মেয়ের বাবাকে পরিচয় দিত সে তার মেয়ের বান্ধবী হয়, মেয়ের সাথে একটু কথা বলতে চায়, তো যখন মেয়েকে দিত তখন আবার সে পুরুষ কণ্ঠই ধারণ করত। তো এইভাবে সে আসলে ইনফ্লুয়েসড হয়েছে এই প্রতারণার কাজে। নিজে নিজে নাম্বার তৈরি করতো, আগে তৈরি করে তার ছেলেকে বলতো যে ইমোতে এই নাম্বারগুলি দেওয়ার জন্য। যদি ইমোতে কোনো নাম্বারের সাথে মিলে গেল যে হ্যাঁ এই নাম্বারের ইউজার আছে, সেই ক্ষেত্রে ওই ইউজারকে সে ফোন করতো। বাজারের ঝাঁজ বেড়েছে কাঁচামরিচের। 40 টাকার কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, বর্ষা মৌসুমে দেশে কাঁচামরিচের স্বল্পতা থাকায় দাম বেড়েছে, সাথে বেড়েছে চিনি ও মুরগির দামও। তবে চাল, ডাল, তেল সহ পণ্যের দাম রয়েছে আগের মতোই, বাড়েনি শাকসবজির দাম। SM খোরশেদ আলমের আরও একটি রিপোর্ট। লকডাউন না থাকলেও গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় ছুটির দিনেও জমে ওঠেনি রাজধানীর কাওরান বাজারের বেচাকিনা। তবে কাঁচামরিচের দাম যেন আকাশচুম্বী। কাঁচামরিচ 160 টাকা কেজি, আগে তো ছিল 30 টাকা কেজি, 40 টাকা কেজি। বর্ষা মৌসুমে সরবরাহ না থাকায় দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। বর্ষাকাল না, বর্ষাকালে তাদের দাম বেশি, আর বর্তমানে বাংলাদেশি মরিচ নাকি ইন্ডিয়ান থেকে আসে। বাজারের সব দোকানপাট খোলা থাকলেও অন্যান্য নিত্য পণ্যের বেচাকিনা নেই বলে জানালেন দোকানিরা। প্রতি কেজি চিনি ও মুরগির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। ব্রয়লার 130 টাকা, আর দেশি হলো 450, আর পাকিস্তানি হলো 230। গত মাসের তুমি ধরি, গত মাসে ধরলে 5 টাকা কেজি আছে। আগের দামই রয়েছে চাল, ডাল, তেল সহ নিত্য পণ্যের দাম। ঈদের আগে যা ছিল বর্তমানে তাই আছে। আমদানি হইলে আশা করি ইন্ডিয়ান চালটা যদি দামে কম দামে ভালো মান আসে, তাহলে চালের দাম আশা করি কমবে। আটা, ময়দা এগুলির দাম নতুন করে কোনো কিছু বাড়ে না, আগের অবস্থানে আছে স্বাভাবিক। মাছের দাম কিছুটা বাড়লেও শাকসবজির দাম কম। সবজির দাম তেমন একটা বেশি না, সরবরাহ আছে, এই জন্য সবজির দাম গত সপ্তাহ থেকে সপ্তাহ সীমিতই আছে, তেমন একটা সবজির প্রভাব নাই। ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম জিজ্ঞেস করছি, তো আজকে রেট অনেক বেশি। SM খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। স্বাধীনতা বিরোধী শক্তি যারা দেশে সক্রিয় আছেন তাদেরকে দেশের রাজনীতি থেকে চিরতরে মুছে দেওয়ার দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি দাবি জানান। তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের আইনের আওতায় আনতে আন্তর্জাতিক মহলের সহযোগিতা নেওয়া হবে।
দুঃখজনক হলো সত্য, স্বাধীনতা বিরোধীরা রাজনীতি করে, তারা এই দেশে এমপিও নির্বাচিত হয়েছে, মন্ত্রীও হয়েছে, এবং এগুলো জিয়া রহমানের কল্যাণে হয়েছে এবং পরবর্তীতে জিয়া রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার কল্যাণে হয়েছে। সুতরাং আজকে এটিও প্রয়োজন আমি মনে করি, যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে এবং একই সাথে আমাদের স্বাধীনতা বিরোধী যারা ছিল তাদের রাজনীতি চিরতরে এই দেশে বন্ধ হওয়া প্রয়োজন। প্রাচ্যের ভ্যানিস বরিশাল, কিন্তু বর্তমানে নদী ও খাল দখলের কারণে বরিশাল হারাতে বসেছে তার ঐতিহ্য। অপরিকল্পিত কালভার্ট, সেতু নির্মাণ ও দখল দূষণে বড় খালগুলো পরিণত হয়েছে ড্রেনে। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পারভেজ রাসেলের রিপোর্ট। ধান, নদী ও খালের শহর বরিশাল থাকলেও দখল, দূষণ আর অপরিকল্পিত কালভার্ট নির্মাণে হারাতে বসেছে তার ঐতিহ্য। অনুসন্ধানে জানা যায়, মহানগরী বরিশাল সহ 10টি উপজেলায় ঐতিহ্যবাহী খালের উপরে যাতায়াতে নির্মাণ করা হয়েছে কয়েক হাজার কালভার্ট বা ছোট বড় সেতু। যে ব্রিজগুলো তৈরি করা হয়েছে সেগুলো অত্যন্ত নিচু। এই ব্রিজগুলো নির্মাণ করার ফলে নৌ যোগাযোগ কিন্তু বন্ধ হয়ে গেছে। এর ফলে খালগুলো নাব্যতা হারিয়েছে এবং এখন খালগুলো দিয়ে কেউ আর যেতে পারছে না। এটি বরিশালের জন্য একটা আত্মঘাতী বিষয়। এলজিইডি, সড়ক জনপদ বিভাগ সহ কয়েকটি প্রতিষ্ঠান এই কালভার্ট নির্মাণে উচ্চতা কম দেয়ায় শুধু নৌযান চলাচলেই নয়, অনেক সময় পানি ওঠানামায় সৃষ্টি হয় বাধার। পণ্য পরিবহন থেকে মানুষের যাতায়াতের তার বড় একটা বাধা তৈরি হয়েছে এই কালভার্ট এবং কালভার্টগুলো ভেঙে নৌযান চলাচলের উপযোগী করে তোলা। তাই কোথাও লেগে থাকে জলাবদ্ধতা, আবার মরা খাল হয়ে যায় ড্রেন। অপরদিকে সিটি কর্পোরেশন খাল বাঁচাতে পরিষ্কার পরিচ্ছন্নতায় নিয়েছে চ্যালেঞ্জ। খাল পুনরুদ্ধারের প্রকল্প চালু হলেই সমাধান হবে সকল সমস্যার দাবি জেলা প্রশাসকের। আমরা জানি নাগরিক অসুবিধা হচ্ছে এবং বর্ষাকালে যে পানি উপচে পড়ছে সে কারণে আমরা সাময়িকভাবে সিটি কর্পোরেশন সহ সদর উপজেলা নিয়ে আমরা খালটি পরিষ্কার করছি। এটি চলমান রয়েছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এটি সমাধান হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটি এর অনুমতি ছাড়া কালভার্ট বা সেতু নির্মাণ করতে পারবে না কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান, দাবি প্রতিমন্ত্রীর। কোন ধরনের ব্রিজ কোথায় হবে ক্লাসিফিকেশন হলে ক্লাসিফিকেশন অনুযায়ী তাদেরকে এলডিডিতে বা যেই ব্রিজ করুক তাকে ওই ক্লাসিফিকেশন অনুযায়ী ব্রিজটা করতে হবে। এটা তো নির্দেশনা। নদী খাল বাঁচাতে হলে অপরিকল্পিত সেতু বা কালভার্ট নির্মাণে সংশ্লিষ্টদের প্রতিশ্রুতি নয়, দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় এই অঞ্চলের প্রতিটি মানুষ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। শোকের মাস আগস্টকে কেন্দ্র করে এখন পর্যন্ত নেতিবাচক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল আল মামুন। তিনি বলেন, আমরা দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং যে কোনো অপতৎপরতা রোধে প্রস্তুত রয়েছি। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সতর্কতা অবলম্বন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে র্যাব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানীর উত্তরা 10 নম্বর সেক্টরে জামিয়া ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসার দুস্থ এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন চৌধুরী আব্দুল আল মামুন। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ নেতিবাচক কোনো তথ্য আমাদের কাছে নেই। তারপরও আমরা আত্মতুষ্টিতে ভুগি না। আইন শৃঙ্খলা রক্ষায় এবং যে কোনো অপতৎপরতা রোধকল্পে যে ব্যবস্থা নেওয়া দরকার, যেরকম সতর্কতা অবলম্বন করা দরকার, সেইভাবে আমরা সতর্ক আছি। মরু অঞ্চলের ফল সাম্বাম চাষে সফলতা এসেছে কুমিল্লায়। পাশাপাশি হলুদ ও কালো তরমুজের ফলনও হয়েছে বেশ। বছর জুড়ে ভালো ফলন হওয়ায় বাণিজ্যিকভাবে চাষের জন্য কৃষকদের উৎসাহ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতিনিধি মোহাম্মদ সাইফুদ্দিন রনির প্রতিবেদন, জানাচ্ছেন মোবালিক করিম। সাম্মাম মরুর দেশের ফল, উপরটা ধূসর, ভেতরটা হলুদ, আকারের তরমুজ, ঘ্রাণ বাঙ্গির মতো, তবে ভালো মিষ্টি। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রামের মাঠে প্রথমবারের মতো চাষ করা হয়েছে সাম্মাম। এই গ্রামের কাজী আনোয়ার হোসেন এই ফল চাষ করেছেন মালচিং পদ্ধতিতে। আমি হলুদ তরমুজও করছি, আপনি কালো তরমুজও করছি, পাশাপাশি আমি সাম্মামটা করছি। মোটামুটি দেখতেছি যে আমি এটার জন্য সফলতাই।
পাশাপাশি গত 2 বছর ধরে তিনি চাষ করেছেন আরও 2টি বিদেশি জাতের হলুদ ও কালো তরমুজ, যা 12 মাসই হওয়ায় অনেক লাভজনক বলে মনে করছেন এই কর্মকর্তা। এই সাম্মাম ফল খেলে আমাদের রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে, ক্যান্সার প্রতিরোধ সহায়তা করে, তারপরে যাদের উচ্চ রক্তচাপ আছে উচ্চ রক্তচাপেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাম্মাম ফল। সমন্বিতভাবে চাষী সফলতায় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন। আমাদের এই এলাকার মানুষের কাছে একটা কাঙ্ক্ষিত ফল হিসাবে এটা এখন হয়েছে, সারা পড়ে গেছে মানুষ সমাজে। বিদেশ থেকে আইনা খাওয়া তো সম্ভব না কারোরই। আমাদের দেশে চাষ করে যদি আমরা দেশে পাই, খুব সহজেই পাই, তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো। আমি দেখতে আসছিলাম সাম্মামটা কিভাবে চাষ করা হয়, এখন কিভাবে করা যায় এটার ব্যাপারে কৃষি অফিসে প্লাস আনোয়ার ভাইয়ের সাথে কথা বলে আমরা এটার বীজ সম্পর্কে ধারণা নিব আর কি। স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে সব ধরনের সহযোগিতার কথা। মরু দেশের ফল, তো এই দেশে এটা খুব বেশি দিন হচ্ছে যে আসছে, খুবই অল্প সময়ের মধ্যে আমাদের দেশে এটা জনপ্রিয় হচ্ছে আস্তে আস্তে। অন্যান্য কৃষকরা আগ্রহী হয়, তাহলে একদিকে আমাদের খাদ্য নিরাপত্তার যে পুষ্টির চাহিদা এটা পূরণ হবে, পাশাপাশি কৃষকও লাভবান হবে। মুবাল্লিক করিম, মাই টিভি। এর সঙ্গে শেষ করছি সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় আরও 197 জনের মৃত্যু, রোগী ছাড়ালো 14 লাখ, চিকিৎসা নিয়ে ভোগান্তি, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন স্বজনরা। রাজধানী ফিরেছে আগের রূপে, মাস্কবিহীন চলছে সাধারণ মানুষ, সুপেক্ষিত স্বাস্থ্যবিধি বাড়াচ্ছে করোনার ভয়াবহতা। পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা, ঘটনাস্থল পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী, বারবার মানুষের হৃদয়ে আঘাত লাগছে। জামিন আবেদন নামঞ্জুর, পরিমণি ও রাজসহ 4 জন কারাগারে, কেউ আইনের ঊর্ধ্বে নয়, পুলিশ হলেও শাস্তি হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তানে হেরাতের পর এবার কান্দাহার দখল করে নিয়েছে তালেবানরা, যুদ্ধ চলছে বাদগিশ প্রদেশেও। এবং বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে প্রথম অনুশীলন করলেন লিওনেল মেসি, আপন করে নিয়েছেন নেইমার, এমবাপ্পেরা। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla, twitter/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদ আলী। প্রিয় দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, অবশ্যই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।